السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি গণবিপ্লব শেষে, একটি গণঅভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব, গণঅভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন, লিড দিয়েছেন, থেকে যারা সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজেদের তাজা রক্তটুকু দিয়ে শাহাদাত বরণ করেছেন, আমি শুরুতে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইয়েরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানাবেন, শ্রদ্ধা জানাবেন। সম্মানিত শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি প্রায় আধা ঘন্টা দেরি করে শুরু করলাম। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনুরোধ করবো যে গণসচেতনতার স্বার্থে, জনসচেতনতার স্বার্থে লাইভটি শেয়ার করবো। আমি খুব বেশি সময় নিতে চাই না। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। পুরো দেশব্যাপী আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস, মানুষের মধ্যে একটা ঈদ ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ তাআলা এত দ্রুত আমাদের বিজয় করে দিবেন। তো আমরা আল্লাহ তাআলার কায়মকে শুকরিয়া জানাচ্ছি, শুকরগুজার করছি, লাখ কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করতে চাই। তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি। এখন আমরা গত রাতে কিছু ক্যাওটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আপনারা দেখেছেন অনেকে। আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম, সারা ঘুমাতে পারিনি, সজাগ করে আমি ঘুমিয়েছি। তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাইন্ডস টু গো, অনেক দূর আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লবের হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের দেশ গড়বার সময়, এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিজয়ীরা দায়িত্বশীল হয়, আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে, দেশি বিদেশি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি, বিপ্লবের পর কোন প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি। 2 নম্বর যে কথাটা বলবো, আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি। আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন। তো সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটা খেয়াল করতে হবে। যখন আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা বছর 2 আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখতে পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম হয়ে গেল। তো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদেরকে আলাদা, মাদ্রাসার ছাত্রদেরকে আলাদা। তো এত কাঁচা কাজ যেন আমরা না করি, আমরা যেন
তাদের হাতে পা না দিয়ে আমরা সচেতন থাকি। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমরা কলিজাপুর মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কোন মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ থানা, গ্রামে, এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহারা দেন, প্যাট্রোলিং করবেন, ভাগ করে করে সকালে বিকেলে কাজ দায়িত্ব পালন করবেন। মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন। সামনের এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে যায়। এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাত করে দিন সম্ভবত। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে, দেখা যাবে যে যারা এই বিষয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপাগেট করবে। তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেররিস্ট অ্যাটাক, জঙ্গি অ্যাটাকে তহলে করেছে বাংলাদেশ, অনেক ন্যারেটিভ তারা দাঁড় করাবে এবং এটা করতে তারা বড় করবে। আমরা এত সহজে এই বিষয়ে কেন শক্তি দিব? আমার 2 নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় ভাই এবং বন্ধুদের প্রতি, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি, আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে উপাসনালয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন, পাহারা দিয়ে নিরাপত্তা দিন। এটা আমাদের দায়িত্ব। আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার স্বপ্ন অনেক পিছিয়ে যাবে। 3 নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা যেটা দেখলাম প্রায় 1.5 যুগ ধরে বা 1.5 দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল, তারা যখন আজকে বিদায় নিল, বিদায় তো না, বেসিক্যালি তারা বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে। তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মনীষে এক থেকে পানি দিতে এরকম অবস্থা, অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিকিউরিটি দিত, আপনার সামনে বহর, পেছনে বহর, কত সিকিউরিটি, কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন। কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্ষা, ঘৃণা, বদয়া ছাড়া কিছু আপনি শিখতে পারেন। তো এর থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা হবে। আপনার বিদায় কেউ কাটেনি, কেউ কোনো সংবর্ধনা দেয়নি, সমাবর্তনতা জানায়নি, বরং আপনার অস্তিত্ব ছিল ঝুঁকির মুখে। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছে ক্ষমতার মালিক, আমি যাকে চাই কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, যাকে চান সেখান থেকে টেনে হিঁচড়ে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামান, তিনি যাকে চান সম্মান দেন, যাকে চান তিনি অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। তার জলজান্ত প্রমাণ আমরা কিন্তু দেখেছি। এবং তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তাই করতে পারেন। এর জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না। নিকুন ফায়াকুনের মালিক, তিনি অবশ্যই দেরি হয়। তিনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়াকে পাহাড় করেন, তিনি সম্মানিতকে অপদস্থ করেন, তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা তিনি ক্ষমতা না, তাহলে একটা ভুলে না যায় ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি। সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিবেন, 3 মাস 6 মাস পরে জাতীয় ইলেকশন পরে যখন আমাদের নতুন সরকার আসবে, তারা যখন ক্ষমতা চেয়ারে করবেন, নিজেকে এই রিমাইন্ড যেন আমরা দিই, আমরা যেদিন বিদায় নিই, যেদিন ক্ষমতায় থাকবো, সেদিন আমি আমাকে কেমন দেখতে চাই, সেই হিসাবটুকু করে জোর দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করি। সো এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নিতে ভুল করে প্রচুর খাই, আমরা যেন এটা না করি। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলবো, যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে, আপনারা মেহরবানি করে এই শিক্ষাটুকু আপনারা নিবেন। বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই, একদল ক্ষমতা ছিল, অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে, যেদিন তারা ক্ষমতা থেকে যায়, আবার তারা ক্ষমতা আসলে তার ক্ষমতা ছেড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে। এই দেশাদেশি আক্রমণ আমরা চাই না, আমরা এর অবসান চাই, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতেছি। এটা হচ্ছে আমার 3 নম্বর রিমাইন্ডার। 4 নম্বর রিমাইন্ডার হচ্ছে, গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ, পুরো লাল সবুজের পতাকা, পুরো 18 কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে।
আমরা শুকরিয়া আদায় করেছি, আমরা হাফ ছেড়ে বেঁচেছি, আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি, আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়া একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে, তোমার সুখী। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোভে পড়ে অথবা নিজেদের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের সেই বিজয়কে, আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে, এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে, গণভবনে ঢুকে পড়েছে, সেখানে যে লুটপাট, চুরি, যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়েছে। আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা? কিছু তারা কি লুটপাট করে, যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাতে, দেখুন কিরকম লুটপাট, চুরি, আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা জনগণকে দখল করছে, তারা একটা ইস্যু বানাবে। তো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি, খুবই। আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে, যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল, এখানে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ছিচকে চোর ছিল, টোকাই ছিল, তারা এগুলো করেছে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয়, তারাও এরকম ছবি দিয়েছে। কেউ গণভবনের বালিশ, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ পাঙ্গাস মাছ, কেউ ফ্রিজের খাবার, যে যেরকম পেরেছে পরিণত করেছে, এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেটে নিয়ে আসছে। তো এই একটু বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ না, এটা তো ভাগবটওয়ালা হচ্ছে না। আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন 3 মাস পরে যে আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন, আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোথায় বলবেন? তার চেয়ারটা চুরি করে নিয়ে আসছেন, তিনি থাকবেন কোথায়? তার বালিশটা আপনি নিয়ে আসছেন, একটা বালিশ নিয়ে এসে, একটা হাঁস নিয়ে এসে, একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারলেন? কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিদ্ধ করলেন। এটা অনেক বড় ভুল আপনারা করেছেন, সম্মানিত ভাই, যারা এটা আপনারা করেছেন। আমরা কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে তাদের অনেক ভালো গুণ দেখি, এগুলোকে আমরা নিতে পারি না। মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে, পলিশ করে। আমরা জাপানিদেরকে দেখেছি তারা কত পরিচ্ছন্ন, অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট, চিপস, পানির বোতল, টিস্যু ফেলে দিয়েছিল, তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায়। খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলাকায় আছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে। তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে, আমরা সিভিলাইজড, আমরা পরিচ্ছন্ন। আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে এটা করতে পেরেছি, এই যে আমাদের মধ্যে অধৈর্য, অস্থিরতা, এই যে সাময়িক বেনিফিটের পাওয়ার যে মানসিকতা, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গণবিপ্লবে, গণ অভ্যুত্থানে, নতুন সরকার কিচ্ছু আসবে না প্রিয় ভাইরা। মানে I'm telling you the truth, I'm telling you the reality, এটা আপনাদের মনে রাখতে হবে। বাস্তবতা হচ্ছে আমরা জানেন, আমাদের নেতারাও জানেন। আমরা গতকাল হরিলুট করেছি, আমাদের নেতারাও হরিলুট করেছে। আমরাও চুরি করেছি, তারাও চুরি করবে। আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা যেটা, কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঠিক হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটারগুলো আমাকে বলতে হচ্ছে। সরি ফর দ্যাট। তারা পদ্মার সাথে সাথে দুর্নীতির সুযোগ পেয়েছে, ওই লুট করেছে। তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে, আর আপনি ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন, ওইটা করেছে, কোনো পার্থক্য নেই। তারা করেছে বড় বড় লুট, আপনারা করেছেন ছোট ছোট চুরি লুট। এই তো পার্থক্য আমাদের এতটুকু। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যেগুলো রাষ্ট্রীয় সম্পদ, সেখান থেকে একটা সুতা কেন আমরা রাজ করবো? আপনারা গণভবন খেলাও করেছেন, ভিতরে যে উল্লাস করবো, তাকবীর দিন, এমন দেশকে কোথাও খুঁজে পাবেন না তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্য তুমি দোয়া ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে, ওটা বিশ্ব দেখো আমরা তো সিভিলাইজ, আমরা তো সভ্য। সেটা না করে আপনারা গানচুরের মতো কাজ, লুটপাটের মতো কাজ আমরা করে ফেলেছি। আমি বলবো না যে সবাই বুঝে করেছেন, অনেকে রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে এটা করেছেন, কিন্তু কাজটা ভুল করেছেন।
প্রথম যেটা করতে হবে আপনাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চান। দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে। আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদের জন্য আমরা ব্লেম না করি, পার্সোনাল না করি, তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন। কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে, ঠিক করতে হবে সময় সঙ্গে। এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না, একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না কেউ, তাই বোনেরা। ছোট একটা হাদিস বলে পয়েন্ট আমি শেষ করছি। খাইবারের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরছিলেন বিজয়ী হয়ে। আপনাদের মনে থাকবার কথা, ইহুদিদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল, সপ্তম দিনের ঘটনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের হাওদাস ঠিক করছিল, এমন সময় একটা বিক্ষিপ্ত তীর এসে তার গায়ে লেগে সে সেখানে মারা যায়। সাহাবারা তার জন্য দোয়া করলো, তারা বলল কি খুশ নসিবতা, যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে, জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা এই মন্তব্য করো না, তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গনিমতে যেটা পেয়েছিল ভাগ বন্টনার আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদরটা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে, তাকে দগ্ধ করবে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সময় যদি আপনি খেয়াল করে দেখুন, একজন সাহাবী, বিশ্বনবীর সার্ভেন্ট, সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে বললেন শাহাদাত দূরের কথা, এই চাদরটাকে অভিযুক্ত করবে। আপনার কি ভয় হয় না? আপনি যে গণভবন থেকে বালিশ নিয়ে আসলেন, চাদর নিয়ে আসলেন, ওখানকার টিভি নিয়ে আসলেন, ওখানকার জিনিসপত্র যে আপনি কাঁধে করে নিয়ে আসেন, ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন, এগুলো যে আগুনের লেলিহান শিখা হয়ে আপনাকে দেওয়া হবে, আপনার ভয় হয় না? এই মাইন্ডসেটে যদি আমরা থাকি, কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না। 18 কোটি জনগণের এই হাই পপুলেটেড দেশে কেউ এসে কিছু উত্তর দিয়ে দিতে পারবে না যদি আমরা নিজেরা না শুনতে। আমরা একটা ভুল করেছি, আমরা অনুতপ্ত হব, অনুশোচিত হব। যারা আমার আলোচনা শুনেন, আমাকে পছন্দ করেন, আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কোন রাষ্ট্রীয় সম্পদকে প্রস্তুত করার অধিকার আমাদেরকে দেন। পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা, গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে সিভিল ওয়ারের মতো একটা অবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা, থানা জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা, হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে সামনের 2 দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায়, just to confirm and ensure the security. And গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন, কাজ করবেন। কিন্তু এই হানাহানি, মারামারি, রক্তপাত কমানোর জন্য, সংঘাত কমানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ন সেনাবাহিনীকে আমি এই অনুরোধ করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায়, থানাগুলোতে, মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মিদের ডেপ্লয় করা হয়। তা না হলে যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকদিন চলতে থাকে এরকম, এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা, ওকে আক্রমণ করা, ঝাল খুব মেটানো, বিভিন্ন রাজনীতি হওয়ার কারণে একদিন রাজনীতি করেছে, আজকে তার বাড়ি দাঁড়িয়ে দিব, তার ছেলে মেয়েদের অত্যাচার করবো, তার উপর আক্রমণ করবো, এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো। আমি আগে বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, তাহলে এই বিজয়টা টেকসই হবে। তা নাহলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই স্বৈরাচারী সরকার একটু দেখি ভালো ছিল, এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ। এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায়, কেউ যেন এই চান্স নিতে না পারে, একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, সংবিধান করুন। এবং যারা বড় বড় অপরাধী ছিল, ক্রাইম করেছে, অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে ধরে রাখুন, বেঁধে রাখুন, পুলিশের হাতে দিয়ে, সেনাবাহিনীর হাতে দিয়ে সংঘবদ্ধ হবে, তাদেরকে আটকে রাখুন, তাদেরকে দেশ ছাড়তে, দেশ থেকে পালাতে আমাদের এই কাজ শুরু করবে। এটি ছিল 5 নম্বর রিমাইন্ডার। 6 নম্বর রিমাইন্ডার, খুব রিসেন্টলি হলে আজকে ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা দেওয়া থাকবেন, সেটা বলা হবে। খুবই গুরুত্বপূর্ণ, আমি লাইভও দেরি করতে চাচ্ছি না, আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শুনবার জন্য। কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে, সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা, হকি স্টিক, তারপর অস্ত্র আমরা দেখেছি। বিভিন্ন সময় আমরা ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সাহসী অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে। শুধু ছাত্রলীগই না, এটা উদাহরণ হিসেবে বললাম, যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র, অস্ত্র এগুলো পাওয়া যায়, তো জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশে সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে। কোন ছাত্রের হাতে, কোন সিভিলিয়ানের হাতে কোন গান, কোন রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি। ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে, এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি। এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো, আমি সামনে যে এন্ট্রি গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে, আমরা জেলায় জেলায়, থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি, সেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে সম্মানিত ভাই বোনেরা, আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের পরিচয় দিতে হবে, আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই না, আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবে, যারা বিসিএস ক্যাডার হবে, যারা সরকারি আমলা হবে, প্রতিটা চাকরির জন্য meritocracy should be the national policy of Bangladesh, our new Bangladesh, our new independent Bangladesh. আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার। সিঙ্গাপুরের তিনটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে meritocracy। রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে meritocracy ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোন ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি। চলে যাবে ব্রিটিশ বাংলাদেশে ইনশাআল্লাহ। সময় শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসুন আমরা সবাই হাতে হাত রেখে গাড়ি কাজ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলি। এই সামনের এক দুদিন খুবই কুশল, আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হতো, পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে, তারা আমাদের নিরাপত্তা দেয়। তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলি করেছে, তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না, আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না। সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ব্যবহার আপনি করতে পারেন না। আমরা যেন সুশৃঙ্খল থাকি, আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় একটা মানবিক বাংলাদেশ, একটা সাম্যে পরিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে সুক্রিয়া জানাতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি, সেই প্রত্যাশায় আজকে এই সমৃদ্ধ লাইভ সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।